আই হ্যাভ হ্যাঁ বয়ফ্রেন্ড। কথাটা শোনার সাথে সাথে যেন শান্তর মাথায় আকাশ ভেঙে পড়ল। শরীরের পুরো শক্তি চেয়ারে ফেলে দিল। শান্তর মনে হচ্ছে এই মুহূর্তে সে খারাপ স্বপ্ন দেখছে। শান্ত কাপা কণ্ঠে বলল, আবার বলো কি বললে? মালিহা বলল, হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। আমার বয়ফ্রেন্ড আছে। শান্ত মাথা নাড়িয়ে বলল, না, আমি বিশ্বাস করি না। আমার মলিজানের আমি ছাড়া অন্য কেউ থাকতে পারে না। শান্ত পাগলের মতো মালিহার দুহাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে বলল, আমাকে আর কষ্ট দিও না। বলো তুমি মিথ্যা বলছ। মালিহা শুকনো ঢুক গিলে বলল, না, মিথ্যা বলছি না। আমি অন্য কাউকে ভালোবাসি। শান্ত হঠাৎ করে মালিহার হাত ছেড়ে দিল চিৎকার করতে শুরু করল, বলল, সব বেঈমান। তুমি শুধু আমার, অন্য কারো কখনোই হতে দিব না। অন্য কারো হতে গেলে তোকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে মলিজান। কফিশপের সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেছে। কেউ কেউ বলছে পাগল হলো নাকি। মালিহা চারদিকে তাকিয়ে বলল, শান্ত সিন ক্রিয়েট করো না, বসো। তুমি কি যে তোমার জন্য আমাকে অপেক্ষা করতে হবে? তাই তোমার থেকে ভালো একজনকে খুঁজে নিয়েছি আমি। কথাগুলো বলার সময় মালিহার গলা কাঁপছিল। আমি তোমার কেউ না, কেউ না আমি। মেয়ে মানুষ সব বেঈমান। তুই আরো বড় বেঈমান। আমাকে একটা ভুলের শাস্তি কত দিবি আর? বল কত দিবি? একটা কাজ কর, আমাকে মেরে পেল। মালিহা কিছু বলল না, সোজা উঠে গেল ব্যাগ নিয়ে। সামনে পা বাড়াতেই পিছন থেকে বিধ্বস্ত কণ্ঠ ভেসে আসল, কে সে ভাগ্যবান ব্যক্তি? মালিহা আবারও পেছনে ফিরল। শান্ত চেয়ার ছেড়ে সামনে পা বাড়াতেই ফ্লোরে পড়ে গেল। মালিহা পাগলের মতো দৌড়ে গেল শান্তর দিকে। কফিশপের সকলে এখনও অবাক হয়ে তাকিয়ে আছে মালিহার দিকে। মালিহা কাপা কণ্ঠে বলল, তোমাকে কে বলেছিল এই অসুস্থ শরীর নিয়ে এখানে আসার জন্য? শান্তর মাথাটা মালিহার হাতের উপরে। শান্তর চোখগুলো ছোট হয়ে আসছে। দুটি চোখ লাল হয়ে আছে। মালিহা বলল, হুইলচেয়ার কোথায়? এখানে কে নিয়ে এসেছে তোমায়? শান্ত আর কিছু বলতে পারল না, চোখ দুটো বন্ধ হয়ে গেল। মেয়ে মানুষ কান্না আটকাতে পারে না। এটা মেয়েদের সবচেয়ে ফুটবল জায়গা। মালিহাও তার ব্যতিক্রম না। চোখ বেয়ে লোনা পানি গড়িয়ে পড়ছে। কেন এত কষ্ট হচ্ছে? কেন শান্তর কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে? মালিহা কফিশপের লোকদের ডেকে বলল শান্তকে গাড়িতে তুলে দিতে। শান্তর গাড়িটা বাহিরেই ছিল, সেই গাড়িতেই তুলে দিয়েছে। শান্ত এই অবস্থায় বাড়িতে একা যেতে কখনোই পারবে না। তাই মালিহা শান্তকে নিয়ে গাড়িতে বসে রইল। কারো জন্য অপেক্ষা করছে মালিহা। কিছুক্ষণ বসে থাকার পরই কবির আসল। এসেই বলল, কি হয়েছে শান্তর? মালিহা বলল, অসুস্থ হয়ে পড়ল হঠাৎ। শান্তকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে হবে। আপনি দিয়ে আসেন প্লিজ। কবির বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, আমি শান্তকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। কবির শান্তকে নিয়ে চলে গেল। মালিহা বিধ্বস্ত নয়নে তাকিয়ে রইল শান্তর যাওয়ার দিকে। তারপর একটা অটোরিকশা ডেকে উঠে গেল। রাত 10টা বাজে। রাস্তায় এখনও মানুষের ভিড়। অটোরিকশা চলছে নিজ গতিতে। মালিহা বাহিরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আর সাথে চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে। কিছুদূর যেতেও অটোরিকশা থেমে গেল। রিকশাওয়ালা বলল, আপা, গাড়িটা নষ্ট হয়ে গেছে, আপনি অন্য গাড়িতে করে চলে যান। মালিহা বাহিরে তাকিয়ে দেখল আকাশে মেঘ জমেছে, বৃষ্টি আসতে পারে। মালিহা কথা বাড়াল না। গাড়ি ভাড়া দিয়ে সামনে এগোতে লাগল। এখান থেকে বাড়ি পর্যন্ত হেঁটে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে এসেছে। হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে।
মালিহা পিছনে তাকিয়ে দেখল একটা অটো আসছে। মালিহা হাত বাড়াল অটো থামানোর উদ্দেশ্য, কিন্তু অটো থামল না। এভাবে অনেকক্ষণ চেষ্টা করল, কিন্তু তবুও একটা অটো থামল না। মালিহা হতাশ হয়ে আবারও সামনে যেতে লাগল। ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে। রাস্তায় আর মানুষ নেই, সকলেই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। শুধু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে মালিহা। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে মেয়েটা, যেন তার কষ্টগুলো বৃষ্টির পানিতে মিশিয়ে দিতে চাইছে। মালিহা চিৎকার করে বলল, তোমার সাথে বৃষ্টিতে ভিজার অনেক ইচ্ছে ছিল, আমার এখনও ইচ্ছে হচ্ছে তোমার সাথে ভেজার। কিন্তু কেন পারছি না আবার তোমায় নিজের করে নিতে? কেন মনে হচ্ছে আবারও আমি ঠকে যাব? তাহলে কি আমি তোমায় ভালোবাসি না? আমার হৃদয় থেকে কি তোমায় মুছে ফেলতে সক্ষম হয়েছি আমি? তাহলে কেন বুকের ভিতর তীব্র হাহাকার হচ্ছে? মালিহা ব্যাগ হতে বেলিফুলের মালাটা বের করল, যেটা শান্ত মালিহার জন্য এনেছিল। কিন্তু মালিহার হাতে দিতে পারেনি। মালিহা মালাটা বুকের মাঝে চেপে ধরল। পিছলা রাস্তায় হাঁটু ভেঙে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে লাগল। কিন্তু সেই কান্না বৃষ্টির সাথে ধুয়ে যাচ্ছে। কবির শান্তকে নিয়ে বাড়িতে ঢুকতেই দেখল ড্রয়িং রুমে সকলেই দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই শান্তর মা ভাই ওকে নিয়ে ভেতরে পৌঁছে দিল। সোফায় বসে আছে শান্তর বাবা নজরুল আহসান। তার মুখে রাগ স্পষ্ট। তিনি একসময় মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। নজরুল আহসান কবিরকে ডেকে বলল, কোথায় গিয়েছিল শান্ত? এই অসুস্থ শরীর নিয়ে। কবির মাথা নিচু করে বলল, শান্ত বলছিল হসপিটালে কয়েকদিন বন্দি থেকে আর ভালো লাগছে না, তাই একটু বাহিরে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। নজরুল আহসান আর কিছু বলল না। কবির চলে গেল। কবির চলে যেতেই নজরুল আহসান চিৎকার করে ডাকলেন বাড়ির সবাইকে। শান্তর মা সুফিসা আহসান বললেন, ছেলেটা অসুস্থ, এভাবে ডাকছ কেন? নজরুল আহসান রাগে চিৎকার করে বলল, তোমাদের আশকারা পেয়ে পেয়ে আজ এই ছেলের এতটা মাথায় উঠে গেছে। আমি না করা সত্ত্বেও বিদেশ চলে গেল পড়াশোনা করতে। এখন যাও আসলো, দেশে এসেই আবার পাগলামো শুরু করেছে। সুফিয়া আহসান স্বামীকে থামানোর চেষ্টা করছেন। দয়া করে আপনি থামেন, ছেলেটা খুব অসুস্থ, আজ এসব কথা থাকুক। বাড়ির বাকি সদস্যরা চুপ করে আছেন। নজরুল আহসানের সামনে কথা বলার সাহস তাদের নেই। নজরুল আহসান আবার বলল, এবার ওকে বলে দিও আমি পাত্রী দেখছি, এবার ওকে বিয়ে করতেই হবে। যাও এবার সকলে। ড্রয়িং রুমে বসে আছেন বেলাল হোসেন এবং মরিয়ম বেগম, তাদের মুখে চিন্তার চাপ স্পষ্ট। মরিয়ম বেগম বলল, মালিহাতে এখনও এলো না। 10টা পার হয়ে গেছে সেই কখন। মালিহা তো এত দেরি করে না কখনো। বেলাল হোসেন বললেন, আজ তো বাহিরে বৃষ্টি, তাই হয়তো দেরি হচ্ছে, একটু অপেক্ষা করো, এসে পড়বে। মরিয়ম বেগম বললেন, মোবাইলটাও তো বন্ধ হয়ে আছে। তখনই দরজায় শব্দ হল। মরিয়ম বেগম দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখল মালিহা দাঁড়িয়ে আছে, ভেজা শরীর, মুখে কোন রং নেই। চোখে ক্লান্তি, হালকা কাঁপুনি। জল ঝরছে কাপড় থেকে। এত দেরি হলো কেন? কোথায় ছিলে? উৎকণ্ঠায় কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন মরিয়ম বেগম। মালিহা কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর মরিয়ম বেগম মেয়ের রুমে ঢুকলেন। বিছানায় চুপচাপ শুয়ে আছে মালিহা, গায়ে মোটা কম্বল। তিনি মেয়ের কপালে হাত রাখতেই আটকে উঠলেন, শরীর জ্বরে জ্বলছে। আম্মু, মালিহা কাপা গলায় বলল, আমাকে একটু জড়িয়ে ধরো না, আমার না খুব কষ্ট হচ্ছে। মরিয়ম বেগম তৎক্ষণাৎ মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, যেন আদরে ঢেকে দিতে চান তার সমস্ত যন্ত্রণাকে। কিন্তু জ্বর বাড়তেই লাগল। শরীরের কাঁপুনি আর আটকানো যাচ্ছিল না। মরিয়ম বেগম ছুটে যেতে চাইলেন বেলাল হোসেনকে ডাকতে।
তখনই মালিহা ফিসফিস করে বলল, আম্মু, আমি খুব খারাপ তাই না? আমি কি আদৌ কারো ভালোবাসা পাওয়ার যোগ্য? মরিয়ম বেগম মেয়ের মুখ ধরে নিজের চোখের পানি সামলিয়ে বললেন, আমার মেয়েটা পৃথিবীর সেরা। তোমার মতো মেয়ে খুঁজে পাওয়া যায় না, তুমি আমার গর্ব। তাহলে আমার কেন কষ্ট হয় এত, আম্মু? কেন কিছুই ভুলতে পারি না আমি? এই কথাগুলো যেন মরিয়ম বেগমের বুকে ছুরি চালাল। তিনি আর দেরি না করে ছুটে গেলেন বেলাল হোসেনের কাছে। সানাচাও, মালিহার প্রচণ্ড জ্বর। তুমি এখনই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। বেলাল হোসেন তাড়াহুড়ো করে ডাক্তারকে ফোন করেই মেয়ের ঘরে এলেন। মালিহা তখন কাতরানো অবস্থায় বিছানায় শুয়ে। বেলাল হোসেন কপালে হাত রাখতেই মালিহা চোখ খুলল। বাবার চোখে পানি দেখে সে মুচকি হাসল। হয়তো এই অসুস্থতার মাঝেও সেই বটগাছের মতো ছায়া দেওয়া বাবার স্পর্শটাই চেয়েছিল মালিহা। শুধু একটু নির্ভরতা, শুধু একটু নিঃশব্দ আশ্বাস। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হালকা বাতাস বইছে চারদিক জুড়ে। মালিহা বসে আছে বেলকনির ছোট দোলনায়, মুছে যাওয়া এক সন্ধ্যার কোলে একা। বৃষ্টির ধোয়া ধোয়া ফোঁটা আর বাতাসে ভেজা শীতল পরশ বারবার তার শরীর ছুঁয়ে যাচ্ছে। 3 দিন হয়ে গেল জ্বর কমেনি, শরীর এখনও দুর্বল, চোখে মুখে ক্লান্তির ছাপ। তবুও আজ বেকনিতে এসে বসেছে সে। কেন জানে না, হয়তো এই ভেজা বাতাসের স্পর্শে একটা অন্যরকম শান্তি আছে। ঠান্ডা হাওয়ায় মাঝে মাঝে তার শরীর কেঁপে উঠছে, কম্বলটা পাশে রেখেও সে গায়ে দিচ্ছে না। মেয়েটা চুপচাপ বসে আছে। চোখে এক ধরনের শূন্যতা। যেন বৃষ্টির প্রতিটি ফোঁটা তার স্মৃতির পর্দা ছুঁয়ে যাচ্ছে। 3 দিন ধরে ঘরের ভেতরে বন্দি থাকা মালিহা হঠাৎ করে এই দোলনায় বসে যেন নিজের মনকেই প্রশ্ন করছে, এই একাকিত্ব কি অভ্যাস হয়ে গেল আমার? মরিয়ম বেগম রাতের জন্য রান্না প্রস্তুত করছে। তখনই দরজায় বেল হওয়ার শুনে দরজা খুলতেই দেখল একটি ছেলে দাঁড়িয়ে আছে মুখে মিষ্টি হাসি টেনে। ছেলেটি বেশ লম্বা এবং দেখতেও সুদর্শন। ছেলেটি বলল, আসসালামু আলাইকুম আন্টি। মরিয়ম বেগম ধীর কণ্ঠে সালামে জবাব দিল, ওয়ালাইকুম সালাম। তুমি কি বাবা চিনতে পারলাম না? ছেলেটি মুচকি হেসে জবাব দিল, আমি নৌশাদ। আঙ্কেলের সাথেই কাজ করি। ও মনে পড়েছে একদিন আমাদের বাসায় মিষ্টি নিয়ে আসছিলে তাই তো? হ্যাঁ আন্টি। আসলে একদিন মাত্র দেখেছিলাম তো তাই ভুলে গেছি। মরিয়ম বেগম বললেন, সমস্যা নেই আন্টি। মরিয়ম বেগম বললেন, তুমি বসো, তোমার জন্য কিছু নিয়ে আসি। নৌশাদ বলল, না আন্টি, আমি এখন কিছু খাব না। শুনলাম মালিহা নাকি অসুস্থ? হ্যাঁ, মেয়েটার আজ 3 দিন ধরে জ্বরে ভুগছে। বৃষ্টিতে ভিজার কারণেই জ্বর এসে গেছে। মরিয়ম বেগম ব্যথিত কণ্ঠে বললেন। নৌশাদ বলল, আন্টি, মালিহাকে কি ডেকে দেওয়া যাবে? মরিয়ম বেগম বললেন, হ্যাঁ অবশ্যই। তুমি বসো, আমি এখনই যাচ্ছি। মরিয়ম বেগম মালিহার রুমে ঢুকে দেখল সে রুমে নেই। তিনি বেলকনির দিকে পা বাড়ায়। দেখল মালিহা দোলনায় বসে আছে। বিষণ্ণ দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। মরিয়ম বেগম ডাকলেন, মালিহা। মায়ের কণ্ঠস্বর পেয়ে মালিহা মায়ের দিকে তাকাল। মরিয়ম বেগম বললেন, নৌশাদ এসেছে তোমার সাথে দেখা করার উদ্দেশ্য। একটু ড্রয়িং রুমে আসতে পারবে? মালিহা বলল, হ্যাঁ তুমি যাও, আমি আসছি। মরিয়ম বেগম চলে গেলেন। মালিহা আবার কিছুক্ষণ একইভাবে বসে রইল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। রুম হতে বের হতে একদম ভালো লাগছে না। তবুও জোরপূর্বক বাহিরে গেল। গিয়েই দেখল নৌশাদ খুবই ভদ্রভাবে সোফায় বসে। ছেলেটা সবসময়ই ভদ্র। মালিহাকে দেখেই নৌশাদ দাঁড়িয়ে গেল। মালিহা বলল, দাঁড়ালেন কেন, বসেন।
নৌশাদ বসল পাশের সোফায়, মালিহাও বসে পড়ল। নৌশাদ এক নজর মালিহাকে দেখে নিল। কোনো মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা খারাপ দেখায়। এক নজরে মালিহাকে খুব ভালো করেই পর্যবেক্ষণ করেছে নৌশাদ। মালিহার মুখখানা আগের চেয়ে ছোট হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল। তবুও নৌশাদের চোখে অপূর্ব সুন্দরী যদি কোনো নারী থেকে থাকে তাহলে সেটা একমাত্র মালিহা। মালিহা জিজ্ঞেস করল, আপনি এখানে? নৌশাদ একটু নড়ে বসে বলল, কেন আসতে পারি না? মালিহা বলল, অবশ্যই। আপনার শরীর ভালো আছে এখন? জ্বর কমেছে? নৌশাদ জিজ্ঞেস করল। মালিহা বলল, হ্যাঁ, আগের থেকে অনেকটাই সুস্থ এখন। আপনি কিভাবে জানলেন আমি অসুস্থ? কয়েকদিন ধরে আপনার সাথে দেখা হচ্ছে না, তাই আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম, তিনিই বলল। নৌশাদ বলল, তার মধ্যেই মরিয়ম বেগম চা বিস্কুট দিয়ে গেছে। নৌশাদ মালিহার দিকে তাকিয়ে বলল, এত বিষণ্ণতার চাপ কেন ম্যাডাম? মালিহা হেসে উত্তর দিল, প্রত্যেক মানুষই বিষণ্ণ নামক রোগে আক্রান্ত। নৌশাদ বলল, তাহলে ডাক্তার ম্যাডাম আপনার কাছে কি বিষণ্ণতার ঔষধ আছে? যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো সবার আগে আমিই সুস্থ হতাম। নৌশাদ বলল, আচ্ছা তাহলে এখন উঠি আমি। আবারও দেখা হবে আমাদের। মালিহা মুচকি হাসল। একই কথা সবসময় বলবে লোকটা। এতে মালিহা কখনোই বিরক্ত হয় না। মালিহা এখনও বসে আছে সোফায় আধশোয়া হয়ে। মরিয়ম বেগম রান্নাঘরে রান্না করছে। মালিহা চোখ বন্ধ করে আছে। হঠাৎ মালিহার মোবাইলটা কলের শব্দে কেঁপে উঠল। মালিহা মোবাইলটা হাতে নিয়ে দেখল অচেনা নাম্বার। একবার কল হওয়ার পর কলটা কেটে গেল। মালিহার কাছে অচেনা নাম্বার থেকে কল ধরতে অস্বস্তি লাগে। আবারও সেই একই নাম্বার থেকে কল আসল। এবার মালিহা কল রিসিভ করল, বলল, হ্যালো। ফোনের ওপাশ থেকে কোনো শব্দ হচ্ছে না। আবারও মালিহা বলল, কে আপনি? না, এবারও কোনো কথা বলল না ওপাশ থেকে। মালিহা বিরক্ত হয়ে বলল, Dura. কল কেটে দেওয়ার জন্য অগ্রসর হতেই ওপাশ থেকে সুন্দর মধুময় কণ্ঠ শোনা গেল। Maliana. একটি ডাক মালিহার মস্তিষ্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শরীরের পশম দাঁড়িয়ে গেল। শরীরের ভেতর অজানা কম্পন শুরু হল। ওপাশ থেকে আরও দ্বিগুণ কোমলতার সঙ্গে আবারও ডাকল, Maliana. মালিহা নিজেকে স্থির করে বলল, নাম্বার কোথায় পেলে? শান্ত মালিহার কথায় বিষণ্ণ হাসল। জিজ্ঞেস করবে না কেমন আছি আমি? মালিহা সাথে সাথে উত্তর দিল, জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছি না। শান্ত আবারও মুচকি হাসল। মানুষ যখন খুব কষ্টে থাকে তখন হয়তো মুচকি হাসিটা সঙ্গী হয়। শান্ত আবারও বলল, একটা ভুলের শাস্তি আর কত দিবে? মালিহা উত্তর দিল না। শান্ত আবারও বলল, আমি না হয় জেদের বসে খুব ভুল করেছিলাম, কিন্তু আজ তুমি কি করছো? আজ যেটা করছো সেটা জেদ না। তুমি কি আমাকে ভালোবাসো না? তোমার হৃদয় থেকে কি আমাকে মুছে ফেলতে সক্ষম হয়েছিলে? পারনি তো। কষ্ট কি তোমার হচ্ছে না? আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তবুও কেন নিজের সাথে সাথে আমাকেও কষ্ট দিচ্ছ? মালিহা বলল, আজ ভুলতে সক্ষম হয়নি, কিন্তু কাল পরশু ঠিকই পারব। তুমি কেন আবার আসতে চাচ্ছ আমার জীবনে? আবারও আমার জীবন নরক বানিয়ে দেওয়া জন্য? এই চিনলে আমাকে তুমি? শান্ত বলল। মালিহা বলল, প্লিজ আর আমাকে কল দিও না, জানোই তো আমার বয়ফ্রেন্ড আছে। শান্ত এবার একটু জোরে হাসল, বলল, মিথ্যা খুব ভালো শিখেছ। আমি জানি তোমার হৃদয়ে অন্য কাউকে স্থান দেওনি। মিথ্যা বলার কি আছে? প্লিজ আমাকে আর কল দিবে না তুমি। তারপরও যদি কল দাও তাহলে তোমার স্থান ব্লকলিস্টে হবে। বলেই কল কেটে দিল মালিহা। শান্ত বলল,
হৃদয় স্থান না পাওয়ার চেয়ে ব্লকলিস্টে থাকা অনেক ভালো। রেস্টুরেন্টের এক কোণে নরম আলোয় ডুবে থাকা টেবিলে বসে আছে কাউসার আর কবির। আধুনিক সাজসজ্জা, চারপাশে হালকা মিউজিকের ছোঁয়া, আর মাঝে মাঝে ওয়েটারের পদচারণা সবকিছুতেই একরকম শহুরে প্রশান্তি। কিছুক্ষণ আগেই তারা এখানে এসে বসেছে। শান্তরও আসার কথা ছিল, কিন্তু এখনও দেখা নেই তার। সম্ভবত সে একটু দেরি করবে। কাউসার চুপচাপ বসে আছে, এক হাত গালে ভর দিয়ে তাকিয়ে আছে সামনের ফাঁকা জায়গায়। চোখে একটা অদ্ভুত ঝিলিক, মুখে মৃদু মুচকি হাসি। যেন নিজের মনে কোথাও হারিয়ে গেছে সে। হয়তো মনে মনে কিছু ভাবছে, অথবা মনে পড়ে যাচ্ছে কোনো পুরনো স্মৃতি। তার সেই নিঃশব্দ হাসিগুলোকে খুব স্পষ্টভাবে লক্ষ্য করছে কবির। সে অবাক হয়ে ভাবছে, এই কাউসারটা এমন মুচকি মুচকি হাসছে কেন? কবির মুখে কিছু না বললেও চোখে ফুটে আছে কৌতূহল। এতক্ষণ ধরে সে শুধু একদৃষ্টে বন্ধু কাউসারকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। কবির এবার কাউসারের সামনে হাত ঘুরিয়ে বলল, তোর কি হয়েছে? কখন থেকে ওই ফাঁকা জায়গায় তাকিয়ে আছিস? জিনে ধরেছে নাকি? কবিরের কথায় যেন ধ্যানভঙ্গ হল কাউসারের। সে একটু চমকে উঠে বলল, এই আয়। তোর মুখে কি উল্টাপাল্টা কথা ছাড়া আর কিছু আসে না? কবির ভ্রু কুঁচকে বলল, উল্টাপাল্টা আবার কখন বললাম রে ভাই? কাউসার জিজ্ঞেস করল, পুরুষদেরও জিনে ধরে নাকি? কবির কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি সিউর না, ধরতেও পারে। তারপর আবার বলল, এবার বল, কি ভাবছিস? কাউসার মুচকি হাসল। কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না। কবির তখন সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল হিন্দিতে, কুছ তো হুয়া হ্যায়, বোতা না। কাউসার আবারও আগের মতো চুপচাপ বসেছিল। হঠাৎই বলে উঠল, আচ্ছা বল তো, কারো মুখ যদি বারবার চোখের সামনে ভেসে ওঠে, তাকে কি বলে? কবির হেসে কাউসারের কাঁধে হাত রাখল। বলিস কি রে? এটা তো দেখছি প্রেম রোগ। কে সেই ভাগ্যবতী, শুনি? কাউসার চোখে এক ধরনের মুগ্ধতা নিয়ে বলল, নাম মধুমিতা, তার বেশি কিছুই জানি না। তবে মেয়েটার মাঝে যেন এক অদ্ভুত জাদু আছে। একবার দেখলেই মনে গেঁথে যায়। কবির হো হো করে হেসে উঠল। হ্যাঁ রে, তা তো দেখেই বুঝতে পারছি জাদু না থাকলে কাউয়ারে কেউ পাগল করতে পারে। কাউসার হালকা একটা নিঃশ্বাস ফেলে বলল, দোস্ত, আমি মনে হয় সত্যিই ভালোবেসে ফেলেছি, বিনা প্রস্তুতিতেই।